একটু কম হচ্ছে, কিন্তু এখন থেকে আবার হবে, কারণ আজকেই আরো 2টা টক শো করছি। কারণ আমি সিদ্ধান্ত নিছি যে এখন থেকে আবার কথা বলবো, আর কথা বললে পরেই এখানে পাল্টা কথা আসবে। যারা আমার কথায় যারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে তারা আমার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং কথা বলুক, আমি এটাই চাই, কারণ আমি তো জীবিত মানুষ, আমি তো মৃত মানুষ না। কথা বলুক, আমি এটাই চাই। এটা কিরকম কথা? কেউ কথা বললেই তার বিরুদ্ধে নানান শক্তি লেলিয়ে দেয়া হয়, এটা কিরকম? এরকম একটা পরিস্থিতি কি বাংলাদেশে আগে কখনো ছিল? আপনাকে বলি, ইসলাম নামে দল করে যারা, তারা এত অসভ্য ভাষা ব্যবহার করতে পারে, এত কুৎসিত ভাষা ব্যবহার করতে পারে, মানে এত অশ্রাব্য ভাষা ব্যবহার করতে পারে, এটা আমার নিজের উপরে যদি আঘাত না আসতো আমি এটা বুঝতাম। আমি নিজের জীবনে এত বেশি নিজেকে বিক্ষুব্ধ মনে করি, যদিও তাদেরকে আমি মনে মনে মাফ করে দিই, যে একটা দেশের সমস্ত সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের ভাষার মাধ্যমে। ওই যে 1 2 3 4 গাছের ডালে কাওয়া এটসেট্রা এটসেট্রা, এই শ্রেণীর সমস্ত স্লোগানগুলো, ভাষাগুলো আসছে ওই পতিতার ছেলে, ওই বেশ্যার ছেলে, ইত্যাদি ইত্যাদি যে ভাষাগুলো, এগুলো সব আসছে জামাত এবং তার পক্ষে যে শিবিরের যে আইডিগুলো আছে, এবং বিদেশে যে মহামানব 2-3 জন বসে আছেন, এই মহামানবদের নিকট থেকে এই ভাষাগুলো আসছে। এটা কিন্তু বাঙালি জাতির জীবনে কোনোদিন এই ভাষা ছিল। আমরা যে স্লোগান দিছি ছাত্র রাজনীতিতে, এই স্লোগান কবিতা হিসাবে শ্রেষ্ঠ হয়েছে পৃথিবীতে। পৃথিবীর 10টা স্লোগানের একটা স্লোগান হয়েছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জল। আমরা ছিলাম সেই স্লোগানের মানুষ, সেই বাক্যের বয়ের মানুষ, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে কথা কইতাম। কিন্তু আমি যেদিন প্রথম দিন কথা বললাম, জামাত মনে করলো এই লোকটা মুক্তিযুদ্ধের কথা বলে, সেদিন থেকে দুইজন মৌলানা আমার ফজু পাগলা বললো। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, এটা পৃথিবীতে বেঁচে থাকতে আমি কোনদিন কল্পনা করি না আমার নামে কেউ এই ধরনের মানে কুৎসিত শব্দ ব্যবহার করে। আর কত বোকা, এগুলা কল্পনাও করতে পারবে না। কাজে আমি মনে করি এটার জন্য তাদেরকে একদিন খেসারত দিতে হবে। আমি বলছি, আমি যদি আল্লাহ আমাকে 5 বছর বাঁচায় রাখে, আমি জামাতকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে হাত জোর করে বলতে হবে যে আমরা আপনার বিরুদ্ধে যে কুৎসিত ভাষাগুলো ব্যবহার করছিলাম এটা আমাদের সব ভুল ছিল। আমি এখানে নিয়ে যাব। রাজনীতিতে আদর্শের সংঘাত থাকবে, স্বার্থের সংঘাত থাকবে, দলে দলে সংঘাত থাকবে, কিন্তু এত কুৎসিত ভাষা পরস্পরের প্রতি ব্যবহার কেন হবে? জি, আপনি বলছিলেন জামাতকে তারা যে সমস্ত শব্দ প্রয়োগ করেছে আপনি মনে মনে মাফ করে দিয়েছেন। না, মাফ করে দিয়েছি না, আমি সবই মাফ করে দিই। কেন দিই জানেন? আমরা একটা হতভাগা জাতি। আমি কারণ আমার দেশের সন্তানদেরকে যারা নষ্ট করছে তাদেরকে আমি মাফ করি। ওকে ওকে, তাহলে আপনি আপনি দেখুন, কালকে গতকালই নিউ ইয়র্কেই আপনার জামায়াতের আমির শফিকুর রহমান তিনি মুক্তিযুদ্ধে তাদের যেই ভুল হয়েছে সেটার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন, এটির ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এটা হলো গরু মেরে জুতো দানের মতো কথা। একটা বাঘ বিধি বাঘ ধারায় আমাদেরকে ক্লাস 7-8 বলতো ভাব সম্প্রসারণ করো, গরু মেরে জুতো দান। এরা কি? আমার সন্তান আপনি খুন করছেন, আমার মেয়েকে ধর্ষণ করছেন, আমার বাড়িঘর পুরো ছারকার করছেন, আমার 1000 বছরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন, আপনি বাংলাদেশটাকে বঙ্গোপসাগরেরও বেশি রক্তে রক্তাক্ত করছেন। সেই লোকটি আপনি আমেরিকাতে গিয়ে বলেন 47 থেকে 24 পর্যন্ত যা হয়েছে যদি ভুল হয়ে থাকে যদি, তাইলে আমরা ক্ষমা প্রার্থী। আরে বেটা, জনাব কি তার নাম, ডাক্তার শফিকুর রহমান, দেখলে তো মনে হয় একবার আমার দাদার বয়সে, আসলে তো আমার 10 বছরের ছোট। আপনি মাপ চাইলেই কি না চাইলেই কি, মাপ তো দোষ তো করে গেছে আপনার পূর্বপুরুষেরা, আর কি মাপ চাইছেন? তাইলে বলেন 71 সনে আমরা অপরাধ করেছিলাম, 71 সনে আমরা মুনির বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিলাম,
71 সনে আমরা হাজার হাজার রাজাকার আলবদর সৃষ্টি করে পাক বাহিনীকে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়েছিলাম, লাখ লাখ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছিলাম। এইটার ব্যাপারে আমাদেরকে মাফ করেন। মনে হয় যে সাধারণ আমাদের সাথে তারা, সে তো অসাধারণ, মানে অমার্জনীয় অপরাধ। এটা তাদের কাউন্সিল দায়িকা সারা পৃথিবীর কাছে মাপ চাই, মানবতার কাছে মাপ চাইতে। কি কয় এইসব মা? এটা কি ডংডাঙ্গের ব্যাপার নাকি? আপনি আমার সন্তানকে হত্যা করছেন হাজারে হাজার, আচ্ছা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিয়ে, এইগুলো তো হইলো মানুষের সাথে আরো ঠাট্টা মশকরা করে। শুধু কি ঠাট্টা মশকরা, নাকি তারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন সবই করতে রাজি আছে? আসলে মনে তাদের অন্য কিছু। আপনি জানেন জামাতকে অনেকেই মুনাফেক বলে, তাদের মুখে এক মনে আর এক, সেটারই অংশ কিনা? জামাতকে মুনাফেক বলতে অনেকেই বলছে আগে, কিন্তু ইদানিং কালে 5ই আগস্টের পরে আমি প্রথম বলছি এটা একটা মুনাফেকের দল। সকাল বিকাল রাত্র দুপুর, এবং আমি এদেরকে বলছি, এই আলবদর রাজাকারের বাচ্চারা সাবধান, আমরা কিন্তু এখনো জীবিত আছি। এটা ফজলুর রহমানের কাছে তো আপনি বললেন, তো আমাকে আবার মনে করায় দিলেন, তো মুনাফেক তো অবশ্যই, সেটা অন্য জিনিস। এবং তাদের রাজনীতির ভুল পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। তারা পাকিস্তানকে সমর্থন করতে পারে নাই, পাকিস্তানের আন্দোলনকে সমর্থন করে নাই, তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের, স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে নাই, মুক্তিযুদ্ধের শুধু বিরোধিতা করছে না, তারা ছিল সবচেয়ে বড় হত্যাকারী, জালিম, ফেরাও। কাজেই আমি তাদেরকে চিনি, এবং তারা যে আগামীতেও দেশটাকে, এটা বাংলাদেশ রাখতে চায় না, তারা যে এটাকে পূর্ব পাকিস্তান বানাইতে চায় এবং তাদের পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে চায়, এইটা এখন ক্লিয়ার হয়ে গেছে। যে কারণে আপনি বলতেছেন তারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় গেলে তো ইলেকশনে যাবে, ইলেকশনে গেলে এদের ভোট আরো 1% 2% কমবে, কেউ জামানত বাঁচাইতে পারবে না। বাংলাদেশের অবস্থাটা এইরকম। কিন্তু তারা ক্ষণে ক্ষণে এমন কিছু চক্রান্তমূলক কাজ করেছে 5ই আগস্টের পরে, যে একদম এসিলেন্ট থেকে ইউনো থেকে ডিসি আর ওসি থেকে এসপি থেকে দৌড়ে একবার সবকিছু মিলে দিলে তারা বিভিন্ন জায়গাতে তাদের কিছু, বেশিরভাগ জায়গাতে তাদের অসংখ্য লোকজনকে বসায় রাখছে। আর তাদের কাছে এত পয়সা পাতি আছে, এত কি বলবো, এটা অবৈধ টাকা। এদের টাকা কোত্থেকে আসলো? মোল্লা মুন্সিরের টাকা আসে কোত্থেকে? এটা প্রথমে জোগাড় করছে মুক্তিযুদ্ধের পরে গোলাম আজম সাহেব সহ যারা ওই বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে যে বাংলাদেশ হিন্দুদের দ্বারা কবলিত হয়ে গেছে, এটা হিন্দুস্তান হয়ে গেছে। এরা ওই সৌদি আরব সহ বিভিন্ন জায়গা থেকে টাকা উপার্জন করছে। সবকিছু মিলে টিলে তারা ওখান থেকে টাকা বিদেশের ভিক্ষার টাকা উপার্জন করছে, ধর্মের নামে টাকা উপার্জন করছে, বিদেশ থেকে সাহায্য আনছে, সেই সব টাকা নিজেদের ফান্ড করছে, ব্যাংক করছে, ইন্স্যুরেন্স কোম্পানি করছে, তারপরে হসপিটাল করছে, তারা হাউজিং ব্যবসা করছে। এইভাবে সমস্ত টাকাটাকে তারা কুক্ষিগত করিয়া এখন তারা হইল রাজনৈতিক দল হিসাবে তারা সবচেয়ে বড় টাকার খনি তাদের কাছে। কাজে এই টাকাগুলো ব্যবহার করেও কিছু ভোট টোট পাবে। আর যদি কোনো দল যদি ক্ষমতায় না যায়, ধরেন বিএনপিও যদি ইলেকশনে না যায়, কোন দল যদি ইলেকশনে না যায়, শুধু একা জামাত ইসলাম এবং তার সহযোগীরা যায়, তাই তো তারাই পাশ করবে। কিন্তু বিএনপি গেলে আওয়ামী লীগ তো যাবেই না, অন্য যে কোনো দল গেলে জামাত ইসলামী দেশে ক্ষমতায় যাবে। আল্লাহর রহমত, আল্লাহ আছে, কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহই ক্ষমতা এবং সম্মানের মালিক। কিন্তু কোনোদিন জামাত পাবলিকের ভোটে ক্ষমতায় যাবে না ইনশাল্লাহ, আমি এটা কয়ে দিলাম, কোনোদিন না। এই দেশে, মুক্তিযুদ্ধের দেশে জামাত, তাইলে এটাকে পূর্ব পাকিস্তান বানাইতে হবে, আর আমরা যত মুক্তিযোদ্ধা আছি সবাই মরে যেতে হবে, বাস দ্যাটস অল। এরা কিভাবে আপনারা কি চিন্তা করেন জামাত ক্ষমতায় যাবে? বলে তো যে তারা নাকি সব বন্দোবস্ত পাকা করে ফেলেছে, যদি দেশে নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় যাবে, মানে সেই ইঞ্জিনিয়ারিং, সেই মেকানিজম তাদের করা হয়ে গেছে যদি নির্বাচন হয়। না, যদি মেকানিজম হয়, নির্বাচন হলে জামাত ক্ষমতায় যাবে না। যে নির্বাচনে বিএনপি যদি যায়, ধরেন আওয়ামী লীগ তো যদি না যায়, বিএনপি যদি যায়, অন্য কেউ না গেল, শুধু বিএনপি গেলেই জামাত এবং ওই যে মোল্লা মুন্সিরা বা ওই যে ইসলামের নামে যারা ব্যবসায়ী দল করে,
10-15টা সিট পাবে, ম্যাক্সিমাম 20টা। জামাতের চেয়ে স্বতন্ত্ররাই সিট বেশি পাবে যারা মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করবে। অনেক মানুষ মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করবে স্বতন্ত্র, তাতেও জামাতের চেয়ে বেশি ভোট পাবে। এমনিতে ধরেন এরকম কি কোনো পরিকল্পনা আছে যদি নির্বাচন হয়, আপনারা অনেক লোক বলছেন যে নির্বাচন করবে, সেরকম পরিকল্পনা কি আপনাদের আছে কোনো? নির্বাচন হলে জি, যদি নির্বাচন হয়, আপনি বলছেন যে অনেক মুক্তিযোদ্ধা নির্বাচন করবে মুক্তিযুদ্ধের নামে, এরকম কোনো পরিকল্পনা কি আছে নাকি আপনাদের? পরিকল্পনা আমার হোক বা না হোক, পরিকল্পনাটা আসে বাস্তব প্রেক্ষিত থেকে। বাস্তব প্রেক্ষিতটা হলো বিএনপি আর জামাতের মধ্যে যখন ইলেকশনটা হবে, আওয়ামী লীগ যখন ইলেকশনে আসবে না, তখন এই দেশে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ এবং এই দেশের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা, মুক্তিযুদ্ধের কথা বলে লোক দাঁড়াবে। এটা আমি না করলেও কোনো কাজ হবে না, এই ফোর্স দাঁড়াবে। বুঝতে পেরেছি। এমনিতে ধরেন এখন ইলেকশনের যে আলাপ করতেছেন, আপনার কি ইনফরমেশন ইলেকশন ওই 12ই ফেব্রুয়ারি 2026 সনে হয়ে যাবে এটা কি মনে করতেছে? আমি তো ইলেকশনের আলাপ করাটাকে পণ্ডশ্রম মনে করতেছি। আর ইলেকশন যদি করতে পারে, তারা প্রথম চাইবো ওই যেমন আজকে দেখলাম পত্রিকায়, কালকে চাইছে জামাত আর এনসিপি। এটাই তো ইউনূস সাহেবের নিজস্ব দল। জামাত হইলো তার গার্ড আর এনসিপি হইলো তার সন্তান। তারা বলতেছে যে আগে গণভোট হবে। কি গণভোট হবে? যে ওই যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। তাহলে সংবিধানের উপরে স্থান দিতে গিয়ে যদি জুলাই সনদের উপরে গণভোট করে, তাহলে তো এটা বাংলাদেশ হইল। কারণ 72-এর সংবিধান তো গণভোট করে তারা বাতিল করতে পারে না, বা অর্ডিন্যান্স করবে তাও রাষ্ট্রপতি করতে পারবে না। ইউনূস সাহেব যাতে অর্ডিন্যান্স করে, ইউনূস সাহেব কি অধিকারে, কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুযায়ী প্রধান উপদেষ্টা অর্ডিন্যান্স জারি করবে? না, এটা করতে হবে তাকে নাকি 5ই আগস্টের বিপ্লব ক্ষমতা দেয়। বিপ্লব ক্ষমতা দিলে বিপ্লবী সরকার করেন নাই কেন? সেদিনেই বিপ্লবী সরকার করতেন। গণতান্ত্রিক সরকার, সাংবিধানিক সরকার করে এখন 1.5 বছর পরে এসে বলেন বিপ্লবী সরকার করে দেখেন। এর অর্থ হইলো এরা যে এইসব কথা বলতেছে, এইসব কথার মূল অর্থ হইলো দেশে যাতে ইলেকশন না হয়, ইউনূস সাহেবের নেতৃত্বে তারা দেশটাকে আরো লুটপাট করে খাইতে চায় এবং বিদেশিদের কাছে, ষড়যন্ত্রের কাছে তারা দেশটাকে বন্ধক দিতে চায়, যে বন্ধক দেওয়া তারা অলরেডি শুরু করছে, এবং এই দেশটাকে বাংলাদেশ তারা রাখতে চায়। এ হলো ব্যাপার। জি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেছিলেন ডক্টর ইউনূস, এরকম খবর পত্রপত্রিকায় বেরিয়েছে। তো উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছে। তো এই সরকার কি খুবই চরম অস্থিরতার মধ্যে আছে বলে বোধ করছেন? আমি একটা কথা বলি, যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু উপদেষ্টা হয়েছে এরা উপদেষ্টার ব্যাগ বওয়ার যোগ্যতা নাই। যে 2টা ছেলের কথা বললেন, এরা 1500 টাকার চাকরি পেলে এরা খুশি হইত। এখন কয় না, আইলরে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল। ঘটনা প্রবাহে এরা একটা ওর মধ্য দিয়া মন্ত্রী হয়ে গেছে, যারা মন্ত্রীর পিয়ন হইতে পারত। এইসব ছেলেগুলা সচিবালয়ে ঢুকতে পারতো না, টিকিট পাওয়ার, সচিবালয়ের পারমিশন পাওয়ার যোগ্যতা ছিল না এইসব ছেলে পেলেদের। এরা এখন মন্ত্রী। এইসব কথা আমাকে জিজ্ঞাসা করার, মন্ত্রিত্ব ছাড়বে কেন? প্রয়োজনে জীবন দিয়ে হইলে মন্ত্রী থাকার চেষ্টা করবে। এরা আইন বুঝে না, আদালত বুঝে নাকি নিয়ম বুঝে নাকি রুল বুঝে, কিছুই বুঝে না। কাজে এইসব ছেলে পেলে মন্ত্রিত্ব ছাড়বে কি ছাড়বে না, জনগণ যেদিন ছাড়াইতে চায় ছাড়াইয়া ফেলবে, এবং সেই দিন হইল কিয়ামতের সময় এসে যাবে। সব কিরকম? এরা কি মন্ত্রিত্ব ছাড়বো কি ছাড়বো না, ছাড়বে না। এরা করলে আবার জামাত আইসা করবো এদেরকে বাদ দিতে হইলে আরো 7 জনকে বাদ দেন। এগুলা কই একটা পেস লাগায় রাখবো। আর ইউনূস সাহেব তো সেই খেলোয়াড়, যে খেলোয়াড় হইলো আমি সবসময় বলি, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে যান। কাজে সেই খেলোয়াড়ের হাতে যখন খেলা আছে, সে তো চাবে যে এইসব পেস পোস্ট লাগাইয়া রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে।
আর ইলেকশন আগে চাইবো গণভোট। গণভোট হইলে ইলেকশনের দরকার কি জাতীয় সংসদ ইলেকশনে? যদিও আমি জানি বিএনপি কিছুতেই রাজি হবে না। আর বিএনপি যদি গণভোটে সাধারণ ইলেকশন নির্বাচনের আগে যদি রাজি হয় নভেম্বর ডিসেম্বরে, তাইলে বিএনপি আমার মনে হয় না বিএনপি রাজি হবে। আর বিএনপি রাজি না হইলে তারা করতে পারবে, যদি করে আমার মনে হয় না। এটা দেখা যাক। অর্থাৎ ইউনূস সাহেব চক্রান্তমূলক ভাবে 26 সনের ফেব্রুয়ারি মাসের ইলেকশনটাকে ডিলে করার জন্য এবং না করার জন্য এইসব বাহানা করতেছে, এইসব ছেলে পেলে এবং জামাতকে দিয়ে। এটা বাহানা। তো বিএনপি কি সেটা বুঝে? বিএনপি কি সেটা বুঝে? কে বিএনপি? বুঝে, একটু পরে বুঝে, কারণ বড় দল তো একটু পরে বুঝে। মানে আর কত পরে? মানে এখনো পরে হয়েছে কিনা? সালাউদ্দিন সাহেব বলছে না যে আমরা মানি, এইসব মানবো না আমরা। ওই যে নির্বাচনের ব্যাপারে কিছু কথা বলতে বলে, এইসব আমরা মানি বলছে, কিন্তু খুব অন স্পট রিঅ্যাকশন দেখাইছে। তাকে সেলিউট করাই দরকার, এটা সাধারণত করে না। কিন্তু মানে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন না করলে, হ্যাঁ, শুধু সবসময় মানে দেখি করে কি, এটা আপনি গল্পটা বোধহয় জানেন। যদি গল্পটা অনেকে জানে, ওই যে চোর ঘরে ঢুকছে, মালিক চোখ বুঝে আছে, বলে দেখি শালাই করে কি। এই অবস্থাটা পরে শেষ পর্যন্ত চুরি করে চলে যাবে, কিন্তু পরে আর ধরতে পারবে না। আমি তাই মনে করি চোর ওই দেখি শালাই করে কি একবার দুইবার কইলাম, কিন্তু পরে কিন্তু চোরকে ধরে ফেলানো। তো বিএনপি কি আপনার মনে হয় চোর ধরতে পারবে, নাকি দেখি না কি করে এই অবস্থায় আছে? দেখি না কি করে এই অবস্থায় আছে, কারণ বিএনপি মনে করতেছে যেহেতু ইলেকশন করলে এখন আওয়ামী লীগ নিশ্চিন্ত ভাবে আমরাই রাষ্ট্র ক্ষমতায় আসবো। আচ্ছা, কোনোভাবে ইলেকশনটা করা যায় কিনা পিঠ চাপড়ায়া, এটা বিএনপি মনে করে, যে কারণে অনেক কিছু বিএনপি ছাড় দিতেছে বলে আমি মনে করি। তাহলে এত কিছু ছাড় দেওয়ার কথা, কারণ সব ওই যে জুলাই সনদ যেটা হয়েছে, জুলাই সনদটা এটা বাংলাদেশের মুক্তি যুদ্ধের পক্ষের মানুষ কিন্তু একসময় থ্রো করে দিবে। আমি কথাটা বললাম, ছুঁড়ে ফেলাই দিবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, কারণ এখানে অটোমেটিক্যালি 57% মানুষ বাদ করে গেছে। যে 25টা দলে ভোট মানে দস্তখত করছে, সেই 25টা দলে ভোট পাইছে, সর্বশেষ ভোট পাইছে 43%। আর যাদেরকে বাদ দিছে, যারা দস্তখত করে নাই, তাদের পক্ষে ভোট ছিল 57%। কাজে এখন পর্যন্ত কিন্তু ইউনূস সাহেবের বা জুলাই সনদের পক্ষে কিন্তু মেজরিটি পিপল আসে না। আর এখন তো যদি জিজ্ঞাসা করে ভোটে যায়, ওই যে গণভোট করবে, গণভোট করলে তো সালাউদ্দিন সাহেব বাছায় দিছিল ইউনূস সাহেবরে, যে যেদিন পার্লামেন্ট ইলেকশন হবে সেদিন গণভোটটা দিলে পরে সব মানুষ তো আসবে, কাজেই একটু ভোট পাবে। আর এমনি আলাদা গণভোট করলে আগে 2% মানুষ সেন্টারে যাবে, আর অন্য মানুষ আইব খিলাইবার লাগে। কারণ এই জুলাই সনদ কেউ সমর্থন করে না বাংলাদেশে, কেউ না। তো বিএনপি তাহলে এই কাজগুলি কেন করছে? তারা কি মনে করছে ওই যে মাথায় হাত বুলিয়ে আপনি যেটা বলছেন, এরকম করে তারা নির্বাচন করাতে পারবে? না, এটা তো একটা বড় দায়িত্বশীল দল বিএনপি। আমি একটা কথা বলি, দায়িত্ব, তারা মনে করে শেষটা দেখি না কি হয়, শেষটা দেখি। আবার বিএনপির বিরুদ্ধে যখন স্লোগান দেয়, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বা দেশ নেত্রীর বিরুদ্ধে যখন স্লোগান দেয়, বা জিয়াউর রহমানের ছবি যখন পোড়ায়, তখন তো আবার বিএনপি লাখে লাখে আবার দাঁড়ায় দাঁড়ায় বলেও জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা রিয়েকশনও দেখায়, কিন্তু বিএনপি রিয়েকশনটা একটু কম দেখায়, কারণ তারা তো বড় দল। তারা মনে করে ইলেকশনটা হইলে পরেই আসুক না, রাষ্ট্র যন্ত্রটা আমাদের হাতে আসুক। এই কারণে একটা ধৈর্যের একটা পরিচয় দিচ্ছে বিএনপি, এটা আমি মনে করি। জি, এমনিতে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এ মাসের মধ্যেই তারা 200 আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলবে। তো আপনি কি এবার বিএনপির প্রার্থী হবেন? আমি একটা কথা বলি, আমি তো বিএনপি করি, যদিও আমাকে সাসপেন্ড করছে। কথাটা কি বুঝতে পারছেন? আমি ইলেকশনে বিএনপি দল যখন আছে, প্রার্থী তো হইতেই পারি, প্রার্থী কেন হব না? আমি তো মনে করতে ইলেকশন নিয়ে আলোচনা করাটাই বাতুলতা। ইলেকশনটা হবে না তো, এবং আমার ধারণা ইউনূস সাহেবের অধীনে ইলেকশনই হবে না।
এটা হলো আমার ধারণা। ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না। কিন্তু আপনার দল তো 200 প্রার্থী চূড়ান্ত করেও ফেলছে, সেই 200-র মধ্যে কি আপনি আছেন? আপনি কি বিএনপির টিকিট পাবেন? আমি বিএনপির টিকিট পাবো তো এটা আমি ধারণা করি না। যদি না পান সেই ক্ষেত্রে কি আপনি স্বতন্ত্র হবেন? সেটা ইলেকশন যদি না পাই কথাটা কেন আসবে? আমি তো পাবো, আমি জানি তো আমি পাবো। আপনি পাবেন। তারেক রহমানের সঙ্গে কথা হয় আপনার? যেহেতু আমাদের নেতার প্রয়োজনে কথা হয়, আচ্ছা, যখন প্রয়োজন মনে করে তখন, আমিও যখন প্রয়োজন মনে করি কথা বলার চেষ্টা করি। তো তখন এই কথাগুলো বলেন না যে ওই যে চোর গেলে পরে তো পালিয়ে যদি চলেই যায় তখন তার ধরতে পারবেন না, নাগালের বাইরে চলে গিয়ে লাভ কি? এতে তো আলটিমেটলি বিএনপি বারবার গোল খেয়ে যাচ্ছে, তাই না? শুনেন, প্লেয়ার যত ভালোই হোক, ধরেন এক সময় সেই প্লেয়ার যখন গ্যালারিতে থাকে, হায়ার এ প্লেয়ার, তার আর কিছু খেলাতে কিছু বলার থাকে, দর্শক হিসাবে থাকে। আমরা তো এখানে এক্সিকিউটিভ কেউ না, এক্সিকিউটিভ হলো স্থায়ী কমিটি। বিএনপি স্থায়ী কমিটি সিদ্ধান্তে সবকিছু, সেন্ট্রাল কমিটি ডাক, আমরা হইলাম উপদেষ্টা। যখন চেয়ারপারসনের মনে করে যে কারো উপদেশ নেওয়া দরকার, নিতে পারে, আর 7 বছরে একবার না নিলে তো কিছু বলার নাই। উই আর নট এক্সিকিউটিভ। কাজে আমার বলার যেটা কথা সেটা আমি খুব সাহসিকতার সঙ্গে টেলিভিশনে বলি, আপনাদের সাথে বলি না কোনটা, সবই তো বলি। কিন্তু বলা উচিত ছিল ফোরামে, যেহেতু ফোরাম পাচ্ছি না কাজে এখানে বলতে হয়। এবং এখানেও যে বলি, আমি জিনিসটাকে রেকটিফাই করার জন্য বলি। কেন বলি আপনাকে বলি, বাংলাদেশটাকে যদি বাঁচাইতে হয় দল অনেক থাকবে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা দল থাকতে হবে, অথবা বিএনপির আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শে দুইটা দল থাকতে হবে। বিএনপির আদর্শ হইল সেন্ট্রাল রাইট, আওয়ামী লীগের আদর্শ ছিল সেন্ট্রাল মিডল। কিন্তু আওয়ামী লীগ নিজে ক্ষতিগ্রস্ত করছে 15 বছরের কুশাসনে। কাজেই এইখানে আরেকটা, ওই যে বারবার আমি বলতেছি, এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি দাঁড়াবে। কেন আমি বলছি আপনি শুনেন, দল ধ্বংস হয়ে যেতে পারে। মুসলিম লীগ এক সময় ছিল, পাকিস্তান সৃষ্টি করছে, 23 বছর ক্ষমতায় রয়েছে, কিন্তু মুসলিম লীগ এখন বাংলাদেশে আব্বাজান ডাকলেও কেউ একটা ভোট দিবে, দল থাকে না। ধরেন মনে করেন আওয়ামী লীগও একদিন থাকবে, তো কিন্তু জাতি হিসাবে, আমার কথা নাহলে ভুল বুঝাবুঝি হবে, জাতি কিন্তু থেকে যাবে। জাতি মানে বাঙালি জাতি, আর বাঙালি জাতি থাকবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশ না থাকলেও বাঙালি জাতি থাকে, কারণ বাঙালি জাতির কোনো দেশ ছিল না, যুদ্ধ করে আমরা দেশ সৃষ্টি করছি। যেমন ইহুদিদের কোনো দেশ ছিল না, আন্তর্জাতিক ভাবে সিদ্ধান্ত করে একটা রাষ্ট্র হয়েছে ইসরায়েল। বাঙালি জাতির আমরা একটা রাষ্ট্র করছি, সেই রাষ্ট্রটা নাও থাকতে পারে, কিন্তু বাঙালি জাতি থাকবে। আর বাঙালি জাতি থাকলে বাঙালির সংগ্রাম থাকবে, বাঙালি রাজনৈতিক দল থাকবে। এটা আওয়ামী লীগ থাকবে নাকি হাসিনা থাকবে, নাও থাকতে পারে। এটা সলিমুদ্দিন কলিমুদ্দিনও বাঙালি জাতির দল করতে পারে, এবং যে দল এই দেশে থাকতেই হবে। যেমন মুসলমান থাকলে ইসলামিক দল থাকবে, ঠিক তেমনি 92% মুসলমানের, 90% মুসলমানের দেশে ইসলামিক দল থাকবে, এটাই স্বাভাবিক। 99% বাঙালির যা দেশে একটা দল থাকবে। কাজে বাঙালি জাতিকে বলতে চাই, আপনারা রাজনৈতিক দল হিসাবে বাঙালি জাতীয়তাবাদের দলটা কিন্তু সাংঘাতিক ভাবে এই দেশে প্রয়োজন। রিয়েল বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, এবং মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে, 30 লক্ষ শহীদের রক্তের প্রতি যাদের আনুগত্য এবং শ্রদ্ধা আছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতকে যারা মনে করে আমার মায়ের ইজ্জত, তাদের একটা রাজনৈতিক দল থাকা উচিত। আর বিএনপির মতো একটা সেন্ট্রাল রাইট দল থাকা উচিত। যেমন কনজারভেটিভ, অনেকেই তো বলে
ফজলু ভাই, অনেকেই তো বলে যে আপনি মুসলিম লীগের তো কথা বললেন, তো বিএনপি ধীরে ধীরে মুসলিম দিকে অগ্রসর হচ্ছে, তার পরিণতি মুসলিম লীগের মতো হয় কিনা? কারণ যে ভুল একের পর এক বিএনপি করছে, অনেকেরই শঙ্কা শেষ পর্যন্ত বিএনপির ভাগ্য মুসলিম লীগের মতো হয় কিনা। ভুল বিএনপি এক রাজনৈতিক দল হিসাবে হয়তো বা দুই একটা সিদ্ধান্তে ভুল হইতে পারে, কিন্তু আমি মনে করি বিএনপি খুব ধৈর্য সহকারে আগাচ্ছে। যেমন বিএনপি কতগুলো ব্যাপারে আপনি দেখেন খুব সুদৃঢ় এবং সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। এক নম্বর হইল ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিব। ওই আপনি যেখানে বসে কথা বলতেছেন, আমি খুব বাজে কথা বলি, এই কথাটা আর এখন বলি না। আগে বলতাম কেসকি বান্দির পুতের নাম সুলতান খান, এই কথাটা আর এখন বলি না। ওই আপনাদের দেশ থেকে যে বিদেশিদেরকে পাঠাইছে, নাগরিকদেরকে পাঠাইছে, ওখানে আপনি যেখানে কথা বলতেছেন আমেরিকা, এই যে ১৯ জন বিদেশি রবার্ট ক্লাইভের সন্তানেরা যারা আমার দেশকে যারা ধ্বংস করতে চাইছিল, বিএনপি কিছু কিছু ব্যাপারে কিন্তু সাংঘাতিক বাধা দিছে। যেমন ৭২-এর সংবিধান, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিতে দিব না। ২ হলো শাহাবুদ্দিনের মতো রাষ্ট্রপতি যেখানে আছে সেখানে তাকে আমরা কিছুতেই ছড়াইতে দিব না। মব জাস্টিসের মাধ্যমে শাহাবুদ্দিনের মতো এই দেশে করতে দিব না। এগুলা কিন্তু বিএনপিকে আপনার স্বীকার করতেই হবে। কিছু কিছু জায়গাতে কিন্তু বাংলাদেশকে এবং বাংলাদেশের সংবিধানকে বিএনপি প্রোটেকশন দিচ্ছে, কিন্তু যেতে হলে কিছু কম্প্রোমাইজ, তো অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, কারণ দেশটা যারা চালাইতে চায় তাদের কিছু অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করতে হয়। বিএনপিও হয়তো বা এই সিদ্ধান্তটাই নিচ্ছে। কিন্তু কিন্তু দেখুন, এই যে বলছে যে মার্কা যে দল দাঁড়াবে জোট করলেও সেই দলের মার্কাই লাগবে, এটা কিন্তু সালাউদ্দিন সাহেব একদম সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এটা আমরা মানি না। এবং এই যে ইউনূস সাহেব সবকিছু দায়িত্ব নিয়ে নিছে, আরে বাবা রে, হ্যাঁ, ইউনূস সাহেব সবকিছু দেয়। উনি নির্বাচন কমিশনার, উনি প্রধান নির্বাচন কমিশনার, উনি ডিসিএসপি ঠিক করে দিবে, উনি সচিব ঠিক করবে, উনি নির্বাচনে আর্মি ঠিক করবে, উনি সব। তাহলে নির্বাচন কমিশনের দরকার কি? আর তত্ত্বাবধায়ক সরকারের যা আইন হইতেছে এটাকে যদি আমরা ওভারলুক করি, ওভারথ্রো করে দিই, তাহলে এটার এই শুনানি করে সময় নষ্ট করারই বা দরকার কি? এই রং থাকবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি মনে করি সবকিছু ঠিক হবে। এত কিছু সম্ভব না। এটা কাকের দেশ এখনো বকে খায়নি। ওই যে কিছু ছেলে পেলে শিবির করত, যাদের পূর্বপুরুষ পরিবাররা হলো রাজাকার পরিবার, এরা আইসা ক্ষমতা পায় এখন সবকিছুর বিচার আচার আমরা করে সেরে দিব। এইসব এই যে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সব করে ফেলবে না, সব করতে পারবে না। আমার বাসার সামনে আইসা মব করতে পারবে, আমাকে 10টা গালি দিতে পারবে ফজু পাগলা কইয়া, কিন্তু সবকিছু করে ফেলবে। যতদিন বাঙালি জাতি থাকবে, রাজাকারের বাচ্চারা এদেশে খুব কিছু করে ফেলতে পারবে, এটা সম্ভব না। সাময়িক সময়ের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করে তারা নেতৃত্ব বা রাষ্ট্র ক্ষমতাকে ভোগ করতে পারে, এখন যেমন করতেছে, কিন্তু একটা সময় আসবে হাত জোর করে মাথা নত করে তাদের মানুষের পায়ে পড়তে হবে। কথাটা আমি বলে দিই, এই দিনটা আইসা। এমনিতে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো বলছেন তিনি 200 আসনের মনোনয়ন এ মাসে চূড়ান্ত করবে। এনসিপির জন্য কি বিএনপি কোনো আসন ছেড়ে দিবে নাকি? কটা আসন ছাড়বে? এই দায়িত্বটা আমার না, এটা দলের নেতৃত্বের দায়িত্ব। এটা আমি জানি না তারা কিভাবে করবে। তবে আমি মনে করি যে নেতৃত্ব যে সিদ্ধান্ত নিবে সেটা আমার যদি অমত থাকে, আমি এটা দল সিদ্ধান্ত নিলে আমি বিরোধিতা করবো না, কারণ এইগুলো নমিনেশন, এটা দলের পলিসিগত ব্যাপার। আর পলিসিগত ব্যাপারটা ঠিক করে মূল নেতৃত্ব এবং স্থায়ী কমিটি, এখানে আমার কথা বলার কোনো খুব বেশি আগ্রহ নাই। তো যদি দেখা যায় যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আসন থেকে এনসিপি কে এরকমটা শুনতে পাচ্ছি যে বিভিন্ন রকম ভাগ বাটোয়ারার সমঝোতা হচ্ছে এনসিপির সঙ্গে বিএনপির। আমাদের দেশে একটা কথা আছে যে গাই কিনবার আগে দোনা যারা কিনে, এটা খুব গ্রাম্য কথা। মানে বাজার থেকে গাবিয়েই কিনা হইল না, হ্যাঁ, দুধের পাত্রটা আগে কিনে ফেললাম।
আসলে তো ইলেকশনে কোথায় কখন হচ্ছে আপনি আমারে কি প্রশ্ন করতেছেন? কি ইলেকশন হইতেছে? আগে দেখেলই না গণভোটটা কেমন হয়। কারণ ইউনূস সাহেব তো তার সন্তানদের এবং তার শক্তির বাইরে যাবে না, কালো শক্তির বাইরে যাবে না, তো আমি বলে দিলাম তো। এনে গণভোটের ব্যাপারে একটা প্রশ্ন হইতে হবে, এক। 2 নম্বর হইল সনদের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে একটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত হইতে হবে যে জুলাই সনদ রাখবে, সংবিধান ফেলে দিবে, এটার ব্যাপারে গণভোট হবে। এটা আগে হয়ে এলো, এরপরে তো হলো সাধারণ ভোট। আমি তো এটা বিশ্বাসই করতেছি না ভাই। কাজে আমার এত জিজ্ঞাসা কেন ইলেকশন ইলেকশন ইলেকশন? হ্যাঁ, এই কথাটা। আগে বাজার থেকে গাভী কিনে লই, পরে দুধের পাত্র কিনা যাবে। তো আপনারা বলতেছেন যে আপনি মনে করছেন যে গণভোট দিয়ে দিবে। যদি গণভোট দিয়ে দেয় সেটি না, কিন্তু এনসিপি এবং জামাত চাচ্ছে প্রধান উপদেষ্টা সাংবিধানিকভাবে ঘোষণা দিক, রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে, তাই না? সংবিধান বাতিল হয়ে যাবে। সেরকম যদি হয় তারপর তো বিএনপিরও আর বলার কিছু থাকবে না, তখন তো এটি বিপ্লবী সরকারে পরিণত হয়ে যাবে নাকি? এই কথাটা আপনাকে কথাটা এই তো জায়গায় আসছে না। এই 6% মানুষ বিপ্লবী সরকার করে ফেলবো আর 94% মানুষ দেশে কি আঙ্গুল চুষবে? করে দেখুক না, খালি করে দেখুক। এত সহজ না সবকিছু যে বিপ্লবী সরকার করে ফেলবো, যা ইচ্ছা তা করবো, করে দেখতে পারে। আমরা এদেশের মুক্তিযোদ্ধারা, এদেশের মানুষ অনেক বেশি ধৈর্য ধরছে, কারণ গত 15 বছর আওয়ামী লীগ মানুষকে এত বেশি বিরক্ত করে গেছে, এত বেশি রাগ করায়ত হয়ে গেছে যে এখন যাই আসে মানুষ চুপ করে থাকে, আচ্ছা দেখি কি হয়, দেখি কি হয়। কিন্তু একটা সময় কিন্তু বাঙালি জাতি যখন ঘুমায়, কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, হ্যাঁ 6 মাসে জাগে না, কিন্তু যখন জাগে তখন সিডাক্সিন খাওয়াই আর বাঙালি জাতিকে ঘুম পাড়ানো যায় না। এটা কিন্তু মনে রাখে, এটা কিন্তু একটা যুদ্ধ করা জাতি। এই ভারতবর্ষে একটা মাত্র জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, এটা হলো বাঙালি জাতি। তাও বাঙালি জাতির সবটা না, একটা অংশ, এটা হলো আমরা, পূর্ব বাংলার বাঙালিরা। কাজে এটাকে এত সহজে ছেড়ে দিচ্ছেন কেন? আমি তো মনে করি এখন যদি, আমি সবসময় কথা, এখন যদি শুধু অত্যাচারটা না করে, এরকম ওই যে মুক্তিযুদ্ধের কথা বললেই রিপোর্টার সিনুরি থেকে লতিফ সিদ্দিকীর মতো, কার্জন সাহেবের মতো প্রফেসরকে ধরে নিয়ে না যায়, আমাদের পান্নার মতো সাংবাদিককে ধরে নিয়ে না যায়, এরকম যে অত্যাচারটা করতেছে, এই অত্যাচারটার ব্যাপারে একটু নিঃশ্বাস ফেলতে পারলে, মুক্তিযুদ্ধের ব্যাপারে ডাক দিলে পরে ঢাকা শহরে 1 কোটি মানুষ হবে। কাজে এত ভয় তো আমি করতেছি না, আমি এটা ভয় করতেছি না। আমি আশঙ্কা করি যে এই মুক্তিযুদ্ধের কথা বলার কারণে ফজলুর রহমানের মতো একটা মানুষ না থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের কোটি কোটি মানুষ থাকবে। এবং আমি আন্তর্জাতিক অ্যাসেসমেন্টে পাইলাম এখন মুক্তিযুদ্ধের পক্ষে আজকে একজন 7 জন লোক আমার কাছে আসছে, 7 জনকেই জিজ্ঞাসা করছি এবং তারা যে রিপোর্টটা দিছে তাদের কথা হলো 71 ঠিক ছিল নাকি ভুল ছিল। এইটার উপর একটা গণভোট করলে 95% মানুষ বলবে মুক্তিযুদ্ধ এবং 71 ঠিক ছিল, আর যারা বিরোধিতা করছে এরা ভুল ছিল। কাজে মুক্তিযুদ্ধের পক্ষে 95% মানুষ আছে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, অন্য দল টলে ভাগ হইতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ভাগ নাই। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশে অ্যাবসলিউট। আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। এইটা হারাইতে পারবে না জামাতে, জামাত টামাত মিল্লা, রাজাকাররা মিল্লা, স্বাধীনতা এটা হারাইতে পারবে না মুক্তিযুদ্ধকে। এটা আপনি ডরায়েন না সুলতান আপা, মুক্তিযুদ্ধকে হারাইতে পারবে না, এত সোজা না। জি, ধরেন আপনি দেখুন যে আওয়ামী লীগকে তো তারা, আওয়ামী লীগ ইদানিং আমরা দেখি যে ছোট ছোট, ছোট না বেশ বড় বড় মিছিলই কিন্তু এখন তারা করছে এবং সাধারণ মানুষও তাদের মিছিলে যুক্ত হচ্ছে। আপনার বিবেচনায় এই মিছিলগুলো করে তারা কি অ্যাচিভ করছে? সুপার স্ট্রাকচারে দেখলে এটা দেখা যায় যে একটা প্রতিবাদ হচ্ছে বা আওয়ামী লীগ আস্তে আস্তে বা আসার চেষ্টা করতেছে, সুপার স্ট্রাকচার। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে দেখলে পরে আপনি যে গাছ থেকে ফল খাইবেন সেই বীজটা কিন্তু দেশের মাটিতে লাগাইতে হবে।
নিজের মাটিতে লাগাই, না হলে অন্যের বাড়িতে মানে বীজ ফলাইয়া আপনি ফল খাইতে পারবেন। সংগঠনটা যদি আপনি যদি এখানে আছে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিওরি এন্ড প্র্যাকটিস, এগুলো অনেক কথা আমি বলতে চাই না। এই সংগঠন যদি না থাকে, সেই সেই সুপার স্ট্রাকচারে ওই যে মিছিল করা হইতে পারে, শুরু হইলো অপিনিয়ন শুরু হইলো, কিন্তু এটাতে খুব বেশি হয়ে যাবে এটা মনে করি, আমি এটা মনে করি না। শুধু কিছু দৌড়ায় কিছু ছেলে মিছিল করলো, বা একটা একদিনে 10,000 লোকে মিছিল করলো দৌড়াইয়া 10টা পয়েন্টে, এতে খুব কিছু হয়ে যাবে। কারণ এইটা ওপিনিয়ন ফরমেশনের ব্যাপারটা হলো মূল। মানে থিওরিটা হবে আসল, থিসিসটা হবে আসল, আপনার এখানে অর্গানাইজেশনটা হইলো আসল। অর্গানাইজেশন হিসাবে তখন একটা মানে আপনি একটা জেলায় যাবেন, একটা থানায় যাবেন, প্রকাশ্যে একটা মানুষও তো বলে না আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের নেতা, একটা মানুষও বলে। কথাটা কি আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। এমনিতে এমনিতে আপনি জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ রাখার সব চেষ্টা এই সরকার করছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিদেশিদের কাছ থেকে চাপ রয়েছে আওয়ামী লীগকে নিয়ে বা একটা ইনক্লুসিভ নির্বাচন করার। যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে তাদের উপর কোনো চাপ নেই। তো আওয়ামী লীগকে বাদ রেখে কোনো নির্বাচন হলে আপনার কি মনে হয় সেই নির্বাচন কোনো ভালো নির্বাচন হবে? না, এটা ওই 14, 18, 24-এর মতো না হইলেও এর কাছাকাছি একটা নির্বাচন। মানুষ বলবে এইটাও নির্বাচন হয় নাই, কারণ মানুষের কোনো ইন্টারেস্ট থাকবে না। মানুষ বলবে এই যে দেখেন, আমি কালকে দেখলাম যেন আর্জেন্টিনার ব্রাজিলে খেলা হইতেছে ফ্রেন্ডলি ম্যাচ, দুইটাই বিশ্ববিখ্যাত টিম, কিন্তু খেলা হইতেছে ফ্রেন্ডলি ম্যাচ। ফ্রেন্ডলি ম্যাচ যখন হয় তখন মানুষের কোনো ইন্টারেস্ট থাকে না দেখতে, কিন্তু কম্পিটিটিভ ম্যাচ যখন হয় তখন মানুষ খেলা দেখতে যায়। যখন জামাত এবং বিএনপি দুই গ্রুপে ইলেকশন হবে, মানুষের অতটা ইন্টারেস্ট থাকবে না। যেমন বিএনপি ইলেকশনে যখন যায় নাই বা জামাত যায় নাই, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ইলেকশন করে কিন্তু জোর করেও তাদের নিজেদের মানুষকেই সেন্টারে আনতে পারে। কাজে ওই ইলেকশনটা কয়েকদিন পরে মানুষ বলা শুরু করবে, ও দেখছি এটাও তো ইলেকশনে 10% ভোট কাস্ট হয়েছে আর 25% ভোট ফিল মারছে, এটা এইগুলা বলবে মানুষ। এইটাও কোনো ফুল। এবং বিএনপির জন্য সবচেয়ে, বিএনপির জন্য যত কথাই বলুক, মুখ লুকায় বলুক আর প্রকাশ্যে বলুক, যে যত কথাই বলুক, বিএনপির বলা উচিত হলো সব মিলায় ইনক্লুসিভ ইলেকশন করো, তাতেও বিএনপি ক্ষমতা আসবে এবং এক্সক্লুসিভলি বিএনপি 5 বছর রাষ্ট্র ক্ষমতা ভালোভাবে চালাইতে পারবে। কিন্তু জামাত আর বিএনপির ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসলে কিছুদিন পরে মানুষ শুরু করবে এটা তো কোনো ইলেকশন হয়েছে না, এই ইলেকশনের কোনো ক্ষমতা আমরা মানি না, এটা বিএনপির জন্য ক্ষতি হবে। কাজে ইনক্লুসিভ ইলেকশনটা এটা আমার ব্যক্তিগত মত। ইনক্লুসিভ সেটা আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ইলেকশন করতে দিলে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসতে পারবে, যারা লন্ডন থেকে বক্তৃতা করে না, বড় বড় কথা কয়, ওরা এসে নিজের মাঠে দাঁড়াইলে মানুষ কি করবে এটা আমি জানি। কিন্তু ধরেন, কিন্তু বিএনপি তো আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে বিএনপি তো এটা প্রশংসাই করেছে, তারা তো কোনোভাবে বলছে না যে ইনক্লুসিভ নির্বাচনের কথা। কোনটা? বিএনপি তো, আপনি যেটা বলছেন বিএনপি তো সেই কথাটা বলছে না। বিএনপি এখন কিন্তু বিএনপির চিন্তাটা এরকম যে সব মিলে ইলেকশন করা, আমি যতটুকু দেখতেছি বিএনপি এতে খুব করবে না যে, এবং ইনক্লুসিভ ইলেকশনে বিএনপি সবচেয়ে বেশি লাভবান হবে গণতান্ত্রিক ইলেকশন হইলে পরে ইনক্লুসিভ। কিন্তু বিএনপি তো সেরকম কোনো আওয়ামী লীগ নির্বাচনে আসুক এরকম তো কোনো কথা, কোনো রকম ভূমিকা তো রাখছে না, বরং আওয়ামী লীগ মাঠে ঘাটে নামলে পরে বিএনপি তাদেরকে প্রতিরোধ করছে। বিএনপিকেই দেখছি মব করতে, বিএনপিকেই দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেপেলে লোকজনকে পেটাতে, এটা তো বিএনপি এই কাজটি করছে। আপনি তো বিএনপি কে গত 15 বছরে এখানে কোনো দুষ্কর্ম নাই যা বিএনপির উপরে করেন নাই। তার এরকম তো পিটিএ মারে নাই, পিটিএ মার গুম করে ফেলছেন, আর কি করতেছেন? পিটিএ মারে ফেলানো ভালো, কবর দেওয়া যায়, মা গিয়া কান্নাকাটি করে কবরে যাইতে পারে। কিন্তু আপনি যে ইলিয়াস আলীকে পাওয়া যাচ্ছে না, ইলিয়াস আলীর স্ত্রী তো এটাও বলতে পারছে না তার সন্তানদেরকে চলো তোমার বাবার কবরে গিয়া দোয়া করি, ঈদের দিন বলতেও পারে না, আবার এটাও বলতে পারে না যে সে জীবিত। এই যে গুম তো হত্যা করার চেয়েও পাপ।
আচ্ছা, ধরেন ইলিয়াস আলীর প্রসঙ্গ যখন তুললেন, এই যে সেনা কর্মকর্তাদের যেই বিচার প্রক্রিয়া, শুনতে হবে, আমার কথাটা শুনতে হবে। বলুন, কি লাভ হইলো? গুম করাটা কার কি লাভ হইলো? আমাকে হত্যা করাটা কি লাভ হইলো? অনন্তকাল আমার নামটা থেকে যাবে পৃথিবীতে হত্যা করলে। ক্ষুদিরামরে ফাঁসি দিলেই, একটা বাচ্চা ছেলেরা ফাঁসি দিলেই সবকিছু ব্রিটিশের শাসন থেকে যাবে, তা তো না। কিন্তু ক্ষুদিরামের একটা গানই তো সারা পৃথিবীতে একবার বিদায় দেমা ঘুরে আসে, এটা তো সারা পৃথিবীতে ক্ষুদিরামকে বাঁচায় রাখে। মুক্তিযুদ্ধকে হত্যা করে ফেলবেন বললেই তো মুক্তিযুদ্ধ হত্যা হয় না। যখনই আসে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তখন তো মুক্তিযুদ্ধ বারে বারেই জীবিত হয়ে ওঠে। কাজে আপনি যে বারবার বলতেছেন আওয়ামী লীগ তো কামটা খুব ভালো কাম করে, মহান কাজ করে নেয়, হাজার হাজার লোককে জেলখানায় রাখছে, লাখ লাখ কর্মীর নামে জেলে আছে। আপনি যে দেশে বসে আছেন, এই দেশে আমি গেছি আমার মেয়ে ভর্তি করাবার জন্য। আমি টেলিভিশনে দেখি আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা। বাংলাদেশে আইলেই কইছে ফজলুর রহমানকে যেখানে পাওয়া যায় ধরো। আমি বাঁচবো এটাই তো ছিল না। 7 মাস আমি ওতে ছিলাম, নির্বাসনে ছিলাম। আমি আসছি এখানে, সুপ্রিম কোর্টে আমাকে বেল দেওয়ার কথা বলছে, তারপরে জজ কোর্টে যাওয়ার পরে জজ আমাকে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করিয়া আমাকে জেলখানায় নিয়ে জেল খাটাইছে, রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। আমি কিসের রাষ্ট্রদ্রোহী? আমার কথাটাই বললাম। আমি বছরের পর বছর বাড়িতে যেতে পারছি না। এখন কেমনে বলেন যে আমরা আওয়ামী লীগ করে বিয়ের মতো, মেয়ের বাড়ির শ্বশুরের মতো কই মুজে বিয়ে সব আসেন একসাথে বৈশা খাই? কেন বলবো? কেন আওয়ামী লীগ এই কাম করলো? আওয়ামী লীগ তো কেবল মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আসছে। ভুল ত্রুটি যাই হোক, আওয়ামী লীগ যা করছে, এই যে হাইব্রিড আওয়ামী লীগাররা, এটা তো সহ্য করার মতো না। সালমান রহমান কে আওয়ামী লীগের? ফারুক খান কে? আনিসুল হক কে? কবে রাজনীতি করছে? এই যে ছেলেটা কি তথ্য প্রতিমন্ত্রী ছিল, ও কে বাংলাদেশে? এরা কারা? এরা আওয়ামী লীগেরই বাকে। এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীকে এখন এতিম বানায়া এই জেলখানায় ভরে দিয়া এখন খেতে আইলে ঘুমায়, না হয় নৌকায় নৌকায় ঘুমায়, না হয় ঢাকা শহরে এসে বস্তিতে থাকে। এটা আওয়ামী লীগেরই সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আর বিএনপি কে বলেন, বিএনপি কেন আওয়ামী লীগকে এখন করবো না? বাইসা পড়েন আমার কাছে, কেন বলবে? বিএনপি এর উপরে তো অত্যাচারটা আপনি কেন খালেদা জিয়াকে জেলে নিচ্ছেন? দেশনেত্রী খালেদা জিয়া, তার বয়স কত ছিল? 3 বারের প্রধানমন্ত্রী একজন ভদ্র মহিলা, কয় টাকা? 2 কোটি টাকার জন্য জেলে নিয়ে ধরেন। এটা উনি চুরি করছে, বাটপাড়ি করছে, এই দিকে আমি গেলামই না। খালেদা জিয়ার মতো ভদ্র মহিলাকে এইভাবে কি জেলখানায় নিয়ে ওই পুরান একটা জেলে একা একা একজন মেয়ে লোক সাথে দিয়ে রাখতে দেওয়া উচিত হয়েছে? এগুলো কেন করছে? কাজে এইগুলো তো তারা ভুলবে না। এখন আওয়ামী লীগ তো ভুলে নাই, তাদের উপর 21 আগস্টের গ্রেনেড হামলা বলেন, তাদের উপরও তো কম অত্যাচার হয় নাই, তাই না? বিএনপি করে নাই, এটার জন্য তো তাদের শাস্তি হয়েছে। তারা তো এই 15 বছর জেলে ছিল। তারেক রহমান গ্রেনেড ইয়ে থেকে সারা পেয়ে গেছেন, তাই না? এখন আমরা শুনতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ বলছেন নভেম্বরে তারেক রহমান আসবেন দেশে। আপনার কাছে কি মনে হয় আসবেন? তারেক রহমান কি নভেম্বরে দেশে আসবেন? সালাউদ্দিন আহমেদ তাই বলেছেন। আমি বলতে এটা হলো তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। এটা আমি বলতে, এত উপরের কথাটা আমি বলতে পারি এটা আমাকে। তবে আমি চাই তারেক রহমান সাহেব দেশে আসুন, এবং আমি এটাও মনে করি 5ই আগস্টে হাসিনা সরকার চলে গেছে, 7ই আগস্টে উনার দেশে আসা দরকার ছিল। যা হওয়ার এই কেস মাথায় নিয়ে আসা দরকার ছিল। আমি মনে করি উনি থাকলে এই দেশে অনেক কিছু, অনেক সমস্যার সমাধান, এত কিছু চক্রান্তকারীরা ইউনূস সাহেবের নেতৃত্বে করতে পারত না। স্বাধীনতা বিরোধী শক্তি এত বেশি শক্তিশালী হতে পারত, এটা আমি মনে করি। এখন আপনার কাছে কি মনে হয় যে ধরেন বিএনপি কি এরকম ভাবছে কিনা, তারা এনসিপির সঙ্গে জোট করলো, তারা ক্ষমতায় যাবে আর জামাত ইসলামী হবে বিরোধী দল? বিএনপি কি এমনটা ভাবছে? এটা আমি সমর্থন করি। কিরকম? হয়তো আমি দলের বিরুদ্ধে যাব না, কিন্তু ওই যে বিএনপি সরকারের দল আর জামাত বিরোধী দল, তাইলে কিছুদিন পরে এটা ইরানের মতো ঘটনা ঘটবে। ইরানে কিন্তু বনি সদর নামে একজন মধ্য ডানপন্থী লোক কিন্তু নেতা ছিলেন, মধ্যপন্থী লোক। উনি আন্দোলনটাকে সাজাইছিলেন। উনারে বছর খানেক রাইখা এই মুল্লারা, কুমেনিরা তাকে লাত্তি মেরে দেশ থেকে বিদায় করে দিয়া, এরা এখন 40 বছর বা
41 বছর যাবৎ ক্ষমতায় বসে আছে। কথাটা খুব বোঝার চেষ্টা করে। জামাতকে বিরোধী দল কেন? এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসবে, সরকারে আসবে, আর এই দেশে জাতীয়তাবাদী আরো শক্তি আছে যারা মধ্যে আসবে। জামাত কয় পার্সেন্ট ভোট পাইবে? 6% ভোট পায়, জামাত কেন ক্ষমতা আসবে? তাই বিরোধী দল হোক। জামাত বিরোধী দল হোক, এটা আমি চাই না। কারণ জামাত বিরোধী দল হলে এটাকে বাংলাদেশ রাখবে না। কিন্তু সেই দিকেই তো আগাচ্ছে। জামাত তো মনে করে তারা সরকার গঠন করবে। কোনটা? জামাত তো মনে করে তারাই সরকারে যাবে, তারাই সরকার গঠন করবে, বিএনপি হয়ে যাবে বিরোধী দল। আপনার সাথে আমার চ্যালেঞ্জ রইল, দেখা হইব আরো যদি ইলেকশন হয়। ইলেকশন হইল সোনার হরিণ। অন্তত আমাদের ডক্টর ইউনূস সাহেবের আমলে ইলেকশন সোনার হরিণ। আমি যদি হয় আর জামাত যদি সরকার গঠন করতে পারে, তাইলে আমি আর কোনোদিন কথা বলবো না এই টেলিভিশন। আর তা না হলে কিন্তু আপনি আমেরিকা থেকে আমার জন্য প্রেজেন্টেশন পাঠাই, আপনার জন্য ফুল পাঠিয়ে দিব। আমি এই কথাটা বললাম। কোনো কারণে কোনোদিন জামাতের মতো একটা স্বাধীনতা বিরোধী শক্তি, জামাতের মতো একটা মিথ্যাবাদী শক্তি, জামাতের মতো দুষ্কর্ম করা মুখ যাদের এত খারাপ, ফজলুর রহমানের মতো লোককে যারা যা ইচ্ছা তা বলে, যা ইচ্ছা তা, তারেক রহমানের লোককে যারা বলে গাছের তালে কাওয়া, ওই ডাকসুতে পাস করলে যারা বলে তারেক রহমান জানো নাকি অমুক হয়েছে ডাকসুর বিপি, যারা বলে খালেদা জিয়ার মতো নেত্রীকে যারা কুকথা বলে, জিয়াউর রহমান সাহেবের মতো, শহীদ জিয়ার মতো লোকের ছবি যারা পারা, সেই জামাত ক্ষমতা যাইব আমরা বাইসে থাকতে, পাবলিককে আমরা বুঝাইতে পারবো না, তাইলে আমাদের আত্মহত্যা করা উচিত। আমি কইলাম তো, যদি ইলেকশনে করিতে জামাত পাস করবো কেমনে? কি বলেন আপনি? ইলেকশনে যদি হয় এই দেশে জামাত পাস করবো কি করে? তারা ডাকসু সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিপি হলো যেমন করে তেমন করে হবে। ডাকসু পাস করেছে তো শেখ হাসিনা। শেখ হাসিনা কিভাবে? শেখ হাসিনা তো সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ করে দিছে, এবং এই সুযোগটাই তো তারা নিচ্ছে। এক, দুই হলো একটা লিমিটেড জায়গা, একটা কমিউনিটির মধ্যে, ইটস এ কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটি, কমিউনিটির মধ্যে বহুদিন যাবত তারা চক্রান্তমূলক কাজ করতেছে। ছাত্রলীগ তো ছাত্রলীগ ছিল না, এটা ছিল শিবির লীগ। ছাত্রলীগটা তো শিবির লীগ। ওই কোন ছেলেটা কিনা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, হে তো প্রেসিডেন্ট ছাত্রলীগের না, হে তো শিবির লীগের প্রেসিডেন্ট। শিবিরের সমস্ত লোক ছাত্রলীগ দখল করে ফেলছিল। কিভাবে? হাতে পায়ে ধরে, কিভাবে? টাকা পয়সা দিয়ে, কিভাবে? আনুগত্য দিয়া। যখন সময় আসছে উপরের কয়েকটাকে দিল মারিয়া ফালায় দিয়া ওই যে শিবির লীগ হয়ে গেছে শিবির লীগ বাপ। এটা তো চক্রান্তমূলক ব্যাপার। এবং এটা কয়দিন চলে দেখেন, ওই যে চাকসু ডাকসু রাখছু, এটা কয়দিন চলে। রাজনীতি যেদিন আসবে এইসব মধ্যযুগীয় বর্বর পলিটিক্স কিন্তু থাকবে না, কথাটা বলে দিলাম। ওই টাকা পয়সা দিয়া মেয়ের আরে ওই হলে থাকার সুযোগ দিয়া, ওই 30 কোটি টাকা দিয়ে একটা হলে এই করা এই করা, ওই হলগুলাকে আমি করে দিব, এসিলে করে দিব, কারণ টাকা আছে, অফুরন্ত টাকা। টাকা রাজনীতি যেখানে চলবে সেখানে তো এরকম হবে। কিন্তু 12 কোটি মানুষকে তো আর টাকা দিয়ে কিনতে পারবে না, ভোটারকে তো আর টাকা দিয়ে 12.5 কোটি ভোটার আছে। এটা ইট ইজ নট সো ইজি। এমনিতে আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা ডাকসু মাকসু নিচে গা, আমি কিন্তু ভোটটা হিসাব কত ভোট নিছে, তারা এখন মেজরিটি। ওই ডাকসু নিছে, কিন্তু হলগুলোতে দিয়ে দেখবেন তাদের 2টা লোক বিপিজিএস নাই। বেসিক জায়গাগুলো অন্যরা দখল করে, স্বতন্ত্ররা দখল করে আছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক দখল করে আছে, ছোট ছোট দলগুলো দখল করে আছে, এর মধ্যে ছাত্র দল কিছু আছে। কাজে সব নিয়ে গেছে তা না, আরো তো কলেজ মলেজ আছে, ছাত্র তো আরো আছে। ছাত্র তো খালি এই পাবলিক ইউনিভার্সিটি শেখ হাসিনার মাদ্রাসার মধ্যে ছাত্র না, ছাত্র আরো আছে। আমি বুঝতে পেরেছি, বাট ধরেন সবসময় তো ভিপি, জিএস, এজিএস
উপরের পোস্ট 3টাই প্রাধান্য পায়, সেই জায়গা থেকে আর কি বলা। যাই হোক, আমাকে শেষ করতে হবে, কিন্তু আপনার কাছে আরো 2-3টে প্রশ্ন আমার আছে। একটি হচ্ছে, আপনি জানেন যে এই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এরা দুজন সরকার থেকে বেরিয়ে গিয়ে এনসিপিতে যুক্ত হতে পারে, এবং সে কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি পদত্যাগ করছেন বলে শোনা যাচ্ছে। আপনি এই এনসিপির ভবিষ্যৎটি কি দেখেন? আমি এইসব ছেলেদের সম্পর্কে কথাই বলতে চাই। এরা এই দেশটাকে ধ্বংস করছে, এরা 3টা জেনারেশনকে ধ্বংস করছে। আজকেও আমি এক জায়গাতে গেলাম, বসলাম এর সাথে, কালকেও গেলাম, সবাই বলে এখন আর কলেজের নিচের স্তরের ছেলে পেলেরা মা বাবার কথা শোনে না, এরা কেউ কলেজে যায় না, ওরা সবাই চাঁদা তুলতে যায়। কলেজ এই যে দেখেন পরীক্ষার কিন্তু রেজাল্ট কমে গেছে, পাশের হার কমে গেছে, লেখাপড়া নাই কোথাও। কারণ কলেজের ছেলেরা মনে করে লেখাপড়া করার চেয়ে কতদিন লেখাপড়া করে কবে চাকরি পাইমো না পামো, এর চেয়ে গিয়া যদি আমি একটা সমন্বয়ক হয়ে চাঁদা তুলতে পারি, 1 বছরেই 1 কোটি টাকা হবে। যে দুষ্কর্ম হইতেছে বাংলাদেশে এইসবের ছাত্র রাজনীতির নামে, এই ছেলেদের নামে, সচিবালয় থেকে ধরে ইউনো অফিস পর্যন্ত যে দুষ্কর্ম হইতেছে, ডিসি অফিস থেকে সিনিয়র অফিস পর্যন্ত যে দুষ্কর্ম হইতেছে, প্রত্যেকটা অফিসে যে দুর্নীতি হইতেছে, আমার ঘৃণা লাগে এদের সম্পর্কে, ঘৃণা ঘৃণা ঘৃণা। এরা যেভাবে অর্থনৈতিক ভাবে দেশটাকে, দেশের মানুষকে, দেশের ছাত্রদেরকে যেভাবে কলঙ্কিত করছে, এখন তো মনে করেন কোন ইউনিভার্সিটি, কোন ছেলে পেলে, যারা ইয়াং ছেলে পেলে যদি মনে করে, যারা একটু দুষ্ট প্রকৃতির ছেলে, গাঁজা খাওয়ার টাকা নাই, হিরোইন খাওয়ার টাকা নাই, বা ইয়াবা খাওয়ার টাকা নাই, আমি যতটুকু শুনি, চল যাই, কোথায় যায়, গুলশানে যাই, একটা বাড়ি থেকে উঠে গা করে, তোমরা তো ফেসিস, টাকা দাও, নাহলে স্বর্ণ নিয়ে যাবো, নাহলে ধরে নিয়ে যাবো। পুলিশ গেলে কয়ে, বেটা আমরা হইলাম মোমো, আমরা হইলাম এনসিপি, আমরা হইলাম এই, আমরা হইলাম সেই, টাকা নিয়ে আসে, শেষ করে দিছে এই সমাজকে, ধ্বংস করে। আর কিছু না পাইলে অন্তত দারোগা সাহেবের সাথে মিল করিয়া একটা মিথ্যা মামলা দিয়া 300 আসামি দিয়া 3 কোটি টাকা কিভাবে রোজগার করা যায় এই চেষ্টা করে। কাজে এইসব ছেলে পেলেদের সম্পর্কে আমাকে জিজ্ঞান, যদি দিন আসে, আমি এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক, আমি দোয়া করি এরা আমার সন্তানের সমান, কিন্তু এরা এই সমাজে মুখ দেখাইতে পারবে না, প্রকাশ্যে এই সমাজে এরা চলতেও পারবে না, কেউ, নবডি। এই ছেলেরা এত নিজেদের সর্বনাশ করছে, ওদের মা বাপের সর্বনাশ করছে, এই দেশের ছাত্রদের সর্বনাশ করছে, দেশের সর্বনাশ করছে। এরা ছিল এক সময় সাহসী ছেলে, মনে করতাম ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, এরপরে দেখলাম বাবা রে, 10 টাকা বাদ পাইতো না, এখন 10,000 টাকা দিয়া, 1 কোটি টাকা দিয়া গাড়ি চলে, 100 কোটি টাকার মালিক হয়েছে। এইসব ছেলে পেলে সম্পর্কে আমাকে কি জিজ্ঞাসা করে না? আমরা তো ছাত্র রাজনীতি করে আসছি, এই দেশে দেখা যাবে তো। তবে একটা কথা আমি ছাত্রদেরকে বলবো, একটা কথা নতুন প্রজন্মকে অবশ্যই বলবো, বাবারা, এই দেশটা কিন্তু 54 বছর আগে যুদ্ধ করে আমরা 23 বছর বয়সে যখন ছিলাম, তখন একটা দেশ বানাইছিলাম তোমাদের জন্য। সেই বাংলাদেশটা কিন্তু এখন ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশের পরাধীন হয়ে যাচ্ছে। বাবারা, তোমাদেরকে আমি হাত জোর করে বলি, তোমরা আমাদের সন্তান, দেশটাকে পরাধীন হতে দিও না। জামাতের সঙ্গে যাবা, এনসিপির সঙ্গে যাবা, ইনু সাহেবদের কথা শুনবা, দেশ কিন্তু পরাধীন হয়ে যাবে। আমি বলে দিলাম, অলরেডি চক্রান্তমূলক ভাবে চট্টগ্রাম চলে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপে স্টিমার লাগিয়ে গেছে, আরো অনেক চক্রান্ত হচ্ছে। আমি সবাইকে বলি, দল যাই হোক, জাতি কিন্তু থাকবে, সেই বাঙালি জাতিকে বাঁচাইতে হবে। কাজে আমি আজকের ছাত্রদেরকে বলি, আর যাই হোক, তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো ছেলেদেরকে ধোঁকা দিয়ে রাজপথে নামাইয়া 2000 ছেলেকে হত্যা করায় নিজেরা সম্পদশালী হইয়া ওই মন্ত্রিত্ব করার লোভে কোটি কোটি শত কোটি টাকা করিয়া এই দেশটাকে আর তোমরা ধ্বংস করেন, তোমরা অন্তত দেশটাকে রক্ষা করার চেষ্টা করো। আজকের প্রজন্মকে আমি এই কথাটা হাত জোর করে বলতে চাই। আর এইসব ছেলেপেলেদের উপরে মানুষের যে আশা ছিল, যে সম্ভাবনা ছিল, এইসব ছেলেপেলেরা যা হইতে পারতো, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে। না হয় তাদেরকে ধ্বংস করানোর চক্রান্ত হয়েছে ইউনূস সাহেব এবং জামাত ইসলামের মাধ্যমে।
আমার তো মনে হয় না ইউনুস সাহেব এদেরকে ডাইকে নিয়ে একদিন একটা সুপরামর্শ দিয়ে বলছে যে বাবারা, তোমাদের উপরে নির্ভর করে কিন্তু আমি দেশে আসছিলাম, আমাকে তোমরাই বসাইছিলাম, তোমরা কিন্তু এই কাম করো না, এইসব চান্দাবাজি, দান্দাবাজি, মব জাস্টিস আরো কি করে, এইগুলো আমার হাতে কাগজ আছে, কাগজ। এই কারণে আমি বলতেছি, এগুলা কইলে আপনি আমার বোন, আপনার লজ্জা হবে, এই কারণে আমি বলবো না। এরা আরো কি করে এগুলো আমি বলবো না, কিন্তু একদিন কিন্তু মানুষে বলবে, প্রকাশ হবে। কাজে এদের প্রশ্ন করে না, এদের উত্তর আমি দিতে, এরা মন্ত্রী হইলো না, এরা বাসার চাকর হইলো, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এরা কে পদাইতে নাসির কি না কি নাম বলে, এই ছেলেটার বাড়ি নাকি কোথায় হাজীগঞ্জের শাহরাস্তি, চাঁদপুরে। আমি দেখলাম এনে শাহরাস্তি আর হাজীগঞ্জের মানুষ বলে দিল যাতে এই দেশে না আসে, এবং হি উইল নট এবল টু গো হিজ কান্ট্রি, গো হিজ ভিলেজ। এটা দেখি আমি, কারণ ওখানকার আমি উপজেলা চেয়ারম্যান 5 বার যে হয়েছে, তাকে সে বলছে তারা আমি চিনতাম না, পরে চিনছি, সে কে আমরা জানি। 2500-2000 ভোট পেলে আমি জানি এই যে মহান নেতারা যাদের নাম টেলিভিশনে বড় করে বলে ইউনুস সাহেব, বড় করে বলে ইউনুস সাহেবের মাথার উপরে উঠে নাচে যে সব ছেলে পেলেরা, এরা 200 ভোটও পাবে না একটা এলাকাতে এমপি ইলেকশন দাঁড়াইলে একা একা। এরা এখন কেউ কোন যাচ্ছে ওই জামাতের কাছে, ওই জামাত বলি তো ফেলছে, হ্যাঁ, শিশুকালই বাপের গালে চড় দেওয়ার চেষ্টা করে না, বাপের চেয়ে বড় হওয়ার চেষ্টা করে। এখন আবার দেখতেছি আমাদের দলের সাথে গিয়ে বিতেছে, 2-1টা সিট দেন, না হলে আমরা বাঁচি কেমন। কথাটা কি বুঝতে পারছে? এরা যেভাবে দুর্নীতিটাকে জাতীয়করণ করছে, কি কোন কিনা, যে কারণে মানুষ বলে, আমি বলি না, মানুষ বলে যে এর চেয়ে আগে অনেক ভালো ছিল, এর চেয়ে আগে এই যে সাদ্দামের নেতৃত্বে যে ছাত্রলীগ এরাও ভালো ছিল। কারণ সবাই বলে ওই সাদ্দামদেরকে উপরে রাখে নিচে যে দুর্নীতিটা করছে বা অত্যাচারটা করছে, কি বাহিনী বলে, হুন্ডা বাহিনী বানাইছে, এটা সব করছে শিবিরের ছেলেরা, এরা এখন সব শিবির। তাদের বিচার তো কেউ দাবি করছে না, তাদের বিচার তো কেউ দাবি করছে না। এই যে তারাই তো এখন অন্যদেরকে বলছে ফ্যাসিস্ট, তারা যে অপরাধগুলো করেছে, মানে ধরেন ছাত্রলীগের ভিতরে, আওয়ামী লীগের ভিতরে থেকে তারা অপরাধগুলো করে এখন আওয়ামী লীগকে তারা ফ্যাসিস্ট বলছে, অথচ তারা যে কাজগুলো করেছে। আমি খুব ক্লিয়ারলি বলি, জি, আমাকে আপনার মাফ করতে হবে, এইসব কথা আমি সবটা বলতে হবে, একটা যার যখন সময় সে এটা করে, যার এই দেশটাকে ঠিক করার কথা ছিল তারা এই দেশটাকে ভুল পথে রাইখা হয়ে গেছে। যারা এই দেশের মানুষকে ডাক দিছিল চলো যুদ্ধে যাই, যারা বলছিল যুদ্ধ করলে সব পাবো, তারাই তো গত 15 বছর খুব ভালো চালায় নাই দেশ। কাজে আপনি অন্যদেরকে যে বলবেন আপনার তো সেই মুখ নাই, কিন্তু এটাও হবে এক সময় মানুষ বলবে কিন্তু হ্যাঁ তারা ভুল করছিল, এটা ঠিক, তারা ভুল করছিল এটা ঠিক, কিন্তু তাদের চেয়ে বেশি ভুল করছে এরা। তারা ভুল করতে গিয়ে অর্থবিত্ত কামাইছিল, সমাজ নষ্ট করছিল, কিন্তু দেশকে নষ্ট করে নাই, দেশের স্বাধীনতাকে নষ্ট করে নাই। কিন্তু এক সময় আসবে যে তাদেরকে তারা যারা আসলো তারা সমস্ত অস্তিত্বকে, দেশের অস্তিত্বকে শেষ করে দিচ্ছে। এই জায়গাটা আসতে পারে। এটা এখনো বলা। ভবিষ্যৎটা আপনি কি দেখেন? এই ডক্টর ইউনূস, তার পারিষদ বর্গ, এদের ভবিষ্যৎটা কি দেখছেন? এরা তো সব বিদেশি, এরা সব চলে যাবে যদি যাইতে পারে, এরা সব চলে যাবে। এরা কারা? এরা কারা? এরা যা করতেছে এটা তো অকল্পনীয়। বিদেশিরা দেশ চালায়, আমার দেশ চালায়, আমি কেন যুদ্ধ করছিলাম? এরা, এদেরকে তো আমি কি বলবো আপনাকে, বলা এ তো বিদেশি, ইউনূস সহ সব বিদেশিরা দেশ চালাচ্ছে। আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, তারা তো আর বিদেশি না। কারা? আসিফ নজরুল কিংবা রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসান বিদেশি না, কিন্তু তার পূর্বপুরুষ তো এই দেশটা চায় না। কাজে মনে করছে বাপের আদর্শটা যদি বাস্তবায়ন করতে পারি, দেশটাকে যদি আবার আগের জায়গায় ফেরত নিতে পারি, তারা তো তাদের মতো করে কাম করতেছে। আর আসিফ নজরুল সাহেবের কথা আমি আরেকটা অতে বলছি, আর বলবো না। আসিফ নজরুল সাহেব যেখানে ছিল তার চেয়ে উনি বুঝতে পারতেন
যদি কোনোদিন ক্ষমতায় যায়, ক্ষমতা হাতে চলে যায় তার, ওই দিন উনি বুঝতে পারবে এই সমাজে কোন জায়গায় আছে, মানুষ তাকে কোন নজরে দেখে। এবং তখন দুর্ভাগ্যজনক ভাবে হয়তো বা আমাদেরই বলতে হবে, আসিফ নজরুলের মতো লোককে অতটা করার দরকার, এটা আমার বলতে হবে, আমারই বলতে হবে। ফলে বাংলাদেশের সামনে ভালো কিছু আপাতত নাই, তাই তো? কোনটা এখন পর্যন্ত আমি ভালো কিছু, ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশে ভালো কিছু হবে এটা বিশ্বাস করি না। এই সরকারের নেতৃত্বে ভালো কিছু হবে এটা বিশ্বাস করি না। সবচেয়ে সর্বনাশ হবে এই দেশে আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য তারা সবটাই করতেছে, এবং এটা করতেছে বিচার ব্যবস্থা। সবচেয়ে ক্ষতি হয়ে গেছে আমাদের সেইটা, সেনাবাহিনীকে মানুষ এখন খুব আন্ডারমাইন করে, এবং এটা করছে কিন্তু ইউনূস সাহেব এবং আমাদের দেশের ওই যে আইসিটি নামদারি বিচার ব্যবস্থা। সেনাবাহিনী সম্পর্কে সারা পৃথিবীতেই তার দেশের মানুষের একটা ভিন্ন একটা শ্রদ্ধাবোধ থাকে, যে এরা সার্বভৌমত্বের প্রতীক। এটা বাংলাদেশে শেষ করে দিচ্ছে এরা। এখন আমাকে জি শেষ করছি তো, বাংলাদেশের একটা ভালো কিছু বলেন যে যেখান থেকে মানুষ একটু আশা করতে পারে, স্বপ্ন দেখতে পারে। আশা করতে পারে এই দেশের নতুন প্রজন্মকে নতুন রাজনৈতিক শক্তি সৃষ্টি করতে হবে আদর্শিক ভাবে, এবং সেই আদর্শিক ভাবে হলে মুক্তিযুদ্ধের আদর্শ, এর বাইরে না। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে আদর্শ, আমাকে দিয়ে এত কিছু বলাইতে চান কেন? আর মানুষ নাই বাংলাদেশে? মুক্তিযুদ্ধকে যে কারণে একদিন মুক্তিযুদ্ধে গেছিলাম, যে স্বপ্ন দেখে বাঙালি জাতির একটা রাষ্ট্র সৃষ্টি করছিলাম, যে স্বপ্ন দেখে 30 লক্ষ লোক জীবন দিছে, যার জন্য 2 লক্ষ মামুন 2.5 লক্ষ মামুনের ইজ্জত গেছে, যার কারণে বঙ্গোপসাগরের চেয়ে বেশি রক্ত দিতে হয়েছে, বিশ্বযুদ্ধের রিস্ক নিছে ইন্ডিয়া। সেই রকম ওই যে আদর্শিক, যে মুক্তিযুদ্ধের আদর্শিক একটা শক্তি দেশের সৃষ্টি হইতে হবে নতুন প্রজন্মের মধ্যে, তাহলেই ভালো হবে, এছাড়া ভালো হবে। নতুন প্রজন্মের একটা আদর্শিক মুক্তিযুদ্ধের পক্ষের দল হইতে হবে, ক্লিয়ার। মুক্তিযুদ্ধের বাইরের দল হবে বাংলাদেশ টিকবে না, কারণ বাংলাদেশ হলো মুক্তিযুদ্ধের সন্তান। আমি আবারও বলি, মুক্তিযুদ্ধের বাইরে কোনো রাজনীতিও টিকবে না, মুক্তিযুদ্ধের বাইরের রাজনীতি বেশি দিন চললে বাংলাদেশও টিকবে না, কারণ বাংলাদেশ হলো মুক্তিযুদ্ধের সৃষ্টি। মুক্তিযুদ্ধের সপক্ষে সঠিক জ্ঞানী, গুণী, সাহসী, ত্যাগী রাজনৈতিক শক্তি লাগবে দেশপ্রেম, তাহলে এই দেশ উঠবে। এবং এত উঠবে যেটা কল্পনাও করতে পারবেন না, এত উপরে উঠবে দেশ। এইটা স্বপ্ন দেখে যুদ্ধ করছে। জি এটা তারা এখন পারবে না এই কারণে, কারণ তাদের সবার বয়স 70-এর উপরে। তারা দোয়া করতে পারবে, পরামর্শ দিতে পারবে, কিন্তু ফিল্ডের যে অ্যাকশন প্রোগ্রাম, ওপেনিং ব্যাটসম্যানের যে কাজটা, অথবা পেস বোলার, স্পিন বোলারের যে কাজটা, এই কাজটা করতে হবে আজকের প্রজন্মকে। মুক্তিযুদ্ধের পক্ষে একটা সঠিক রাজনৈতিক শক্তি লাগবে, চোরটা না, খালি মুখে মুক্তিযুদ্ধ কইলাম আর দেশ লুট করে ফেলাম, এটা না।